সেক্ষেত্রে আরেকটি খুব বিতর্কিত এবং সাম্প্রতিক সময়ে আলোচিত বিষয়, সেটি আপনাকে আমি একটু জানতে চাই। যেমন জাতিসংঘ সফর নিয়ে আমরা বলছিলাম যে আপনি সুন্দর একটি বাক্য ব্যবহার করেছেন যেটি খুবই পছন্দনীয়, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গোটা বিশ্ব চিনে, জাতিসংঘ সফরে তার যে বিভিন্ন জো বাইডেন জড়িয়ে ধরা, ক্লিন্টনের পাশে সমস্ত কিছু, সেটি আবারও প্রমাণিত হয়েছে এবং বাংলাদেশের মানুষও সম্মান করবে এই বিষয়টি সামনে রেখে। কারণ আমরা দেখেছি এই 5ই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সামনে আছেন, কিন্তু পিছনের কাজগুলো যেভাবে হচ্ছে, যেভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ আছে। এবং সেক্ষেত্রেই সবাই প্রশ্ন করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধুমাত্র সামনে রাখা হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করার জন্য, কিন্তু যেটি তিনি আমি বলবো অপরিকল্পিত কিংবা যেভাবেই হোক, যে কথাটি তিনি বলে ফেলেছেন যে আন্দোলনটি ছিল পরিকল্পিত এবং গোছানো, সে গোছানোরই অংশ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধুমাত্র সামনে এনে গোটা বিশ্বের সাথে স্বীকৃতি আদায়। এই বিষয়ে, এই বিতর্কটি নিয়ে আপনার একটু মতামত আমি একটু জেনে নিতে চাই। কোনো সন্দেহ নাই যে আমরা এমন একজন লোক খুঁজছিলাম যে অনেক বেশি গ্রহণযোগ্য, সবার কাছে কম বেশি গ্রহণযোগ্য। আমাদের এমন লোক খুব বেশি নেই, কিন্তু সবাই পলিটিক্যালি আমরা প্রশ্নবিদ্ধ। সেদিক থেকে ইউনূস অনেক বেশি, অনেক সবার কাছে নয়, অনেক বেশি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য। এটা একটা ডোমেস্টিক্যালি, অফকোর্স ইন্টারন্যাশনালি আমাদের খুব বেশি প্রয়োজন আন্তর্জাতিকভাবে সংহতি। কারণ দেশ বিশৃঙ্খল, আর্থিকভাবে আমরা থুবড়ে পড়েছি, আমরা ঋণ জর্জরিত। এই সময় আমাদের প্রয়োজন বিশ্ব সভার সমর্থন। এই সমর্থন আদায় করতে পারে কে? বাংলাদেশে ইউনূস ছাড়া আর কার্যত কেউ নেই। ফলে তাকে এনে এই কাজটা করা হয়েছে। কিন্তু অধ্যাপক ইউনূস লোকটা কে আসলে? তিনি তো পলিটিশিয়ান নন, রাজনীতিবিদ তিনি নন। তিনি একটা এনজিও তিনি করেন। তিনি একটা এনজিও প্রধান। এবং দেখবেন যে এই যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে, এটা একটা এনজিও মন্ত্রিসভা গঠন করা হয়েছে। ভালো লোক, সৎ লোক, কিন্তু এরা কি এই কাজগুলি করার জন্য যোগ্য বা দক্ষ? এই বিতর্কটা কিন্তু থেকেই যাবে। আমি এই বিতর্ক এখন তুলছি না, কিন্তু ক্লিয়ারলি যাদেরকে আনা হয়েছে প্রায় সবাই 70-80 ঊর্ধ্ব, যাদের কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন আছে। ইউনূস সাহেব নিজে 84 বছর বয়স। আমরা তাকে আমেরিকায়, আমাদের প্রাইস 80 বছর, তাকে আমরা বাদ দিলাম 80 বছর বলে। ফলে সেখানে 84 বছরের বৃদ্ধ কিভাবে 24 ঘন্টা পরিশ্রম করবেন সেটা আমার কাছে জানা নেই। ফলে এগুলি সবই খুব ধোঁয়াটে ব্যাপার, সবই মানে কোনো কিছুই খুব পরিষ্কার না। ক্লিয়ারলি যারা এই কাজটা করছে, যারা পেছন থেকে কলকাঠি নাড়ছে, তারা ক্লিয়ারলি ডক্টর ইউনূসকে তাদের প্রয়োজনে ব্যবহার করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং ইউনূস সাহেব, আমার ধারণা যে তাদেরই এই কলকাঠির খপ্পরে তিনি পড়ে গেছেন। অন্যথায় তিনি কখনোই ক্লিন্টনের অনুষ্ঠানে ওদেরকে ডেকে বলতেন না যে এরা হচ্ছে মাস্টার মাইন্ড। দ্যাট ওয়াজ ভেরি ভেরি পলিটিক্যালি আনস্যাভি, পলিটিক্যালি ইম্যাচিওর। আমার কাছে মনে হয়েছে। আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের কতজন সঙ্গী সেটি নিয়ে একটু বিতর্ক আছে, 7 জন থেকে 57 জন। আপনার মতামত একটু জেনে নিতে চাই, তার মেয়েও ছিলেন এই সফরে। দেখো, ইন্টারেস্টিংলি ইউনূস সাহেবের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে তার নিজের কোম্পানির 3 জন লোক আছে। নিজের সংগঠনের ইউনূস কোনো না কোনোভাবে জড়িত 3 জনকে তিনি মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করেছেন। তার মানে স্বজনপ্রিয়তা অনেক আগে থেকে শুরু হয়েছে। মেয়েকে আনতেই পারেন তিনি তার প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজনে। 84 বছর বয়স্ক একটা মানুষ, তার অনেক রকম প্রয়োজন থাকে, তার ব্যক্তিগত ওষুধ খাওয়ার ব্যাপার থাকে, ঘুমানোর ব্যাপার থাকে, পোশাক পরনের ব্যাপার থাকে। ফলে আমি মেয়েকে নিয়ে কোনো কথা বলি না। আমি কিন্তু যারা এসছেন, বাকি যারা এসছেন, আমি এখনো জানি না, তুমি আমাকে বুঝিয়ে বলতে পারবে এরা কি নিজের পয়সায় এসছেন না সরকারি পয়সায় এসছেন? সরকারি, সেটা হচ্ছে সরকারি পয়সায়। আগের, এটাই জানা কনফার্ম করার ব্যাপার ছিল। আগের বার যেটা ডিফেন্ড করা হতো যে সাংবাদিক এবং খুব অল্প সংখ্যক লোক, বাকি সবাই নিজের পয়সায় আসেন, ব্যবসায়ীরা বিশেষ করে, এখানে ট্রেড ফেয়ার হয়, তাতে পার্টিসিপেট করার জন্য। 57 জনকে তিনি এনে থাকেন, তার মানে আমরা আসলে ফিরে যাচ্ছি আমাদের পুরনো ট্রেডিশনে। এরা কেন আসেন? দুটো কারণে আসেন। এক হচ্ছে সরকারের ঘনিষ্ঠ প্রমাণ করবার জন্য, আমি ইউনূস সাহেবের ঘনিষ্ঠ, পলিটিক্যালি আমি পাওয়ারফুল, এটা একটা। আর 2 নম্বর, নিউ ইয়র্ক আসা মানে শপিং এর সুযোগ একটা। আমি আগেও বলেছি, আবারও বলি, আমি এরা কেন আসেন? এদের তো কোনো ভূমিকা নেই, এরা একটা বাক্য কোথাও উচ্চারণ করেন না, আসেন কেন? নিজের পয়সা খরচ করে আসুন আর আমার রাষ্ট্রের পয়সা খরচ করে আসুন। এদের অ্যাবসলিউটলি কোনো ভূমিকা নেই, আসেন কেন? মূলত এক,
তার নিজের ব্যক্তিগত প্রোফাইল শক্ত করবার জন্য, আর 2 নম্বর এই সুযোগে নিউ ইয়র্কে এসে শপিং করে গেলাম, সরকারি পয়সায় পার ডিএম পাচ্ছি আমি $150 করে, এই টাকাটা তো ব্যবহার করা যেতে পারে, হোটেল ফ্রি, আহার বাসস্থান ফ্রি, ওয়াই নট। এবং এই যে ক্রোনিজম, স্বজনপ্রিয়তা, এই লক্ষণটা কিন্তু পজিটিভ নয়। ওই 7 জন আসলেই আমি বেশি খুশি হতাম। সবশেষ প্রশ্ন এই বিষয়ে, আমাদের বাংলাদেশ কি পেল এবারে জাতিসংঘ থেকে? আপনি যদিও বলছিলেন জাতিসংঘে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, এবং আপনি বলছিলেন এটি আসলে শুধু যেভাবেই বলেন না কেন, আমি বলছি যে জাতিসংঘের এই অ্যানুয়াল বিতর্কটা খুবই ফর্মাল একটা ব্যাপার, এর কোনো মূল্য নেই, কিন্তু ইউনূস সাহেবের অবস্থানটা ইজ ভেরি সিগনিফিক্যান্ট। কারণ বাংলাদেশকে এই মুহূর্তে প্রয়োজন ছিল বিশ্বকে অ্যাসিওর করা যে না আমরা আছি, এক, আর 2 নম্বর আমি তোমাকে আমার পাশে চাই। এই দুটো ক্ষেত্রেই তিনি সফল হয়েছেন। যেভাবে তাকে ওয়েলকাম করা হয়েছে, আনপ্রেসিডেন্টেড। আমাদের ইতিহাসে কখনোই জাতিসংঘের এই অধিবেশনে মার্কিন রাষ্ট্রপ্রধান আমাদের কোন সরকার প্রধানের সঙ্গে, রাষ্ট্রপ্রধানের সঙ্গে কখনো মিটিং করেননি সাইড লাইনে, কখনোই করেননি, আনপ্রেসিডেন্টেড। কেমন ফলে, এবং এই মিটিং এর কারা কারা দেখা করেছে, মিটিং দেখা করেছে ওয়ার্ল্ড ব্যাংকের, IMF এর, হিউম্যান রাইটস এর সমস্ত বড় বড় প্রতিষ্ঠানের প্রধানরা দেখা করেছেন, এবং $7 বিলিয়ন আমাদেরকে অ্যাসিওর করা হয়েছে, রাফলি $7 বিলিয়ন। তার মানে ইউনূস সাহেব তার এই 2.5 দিনে $7 বিলিয়ন আয় করে গেলেন আমাদের জন্য। ওয়ান্ডারফুল, খুব। প্লাস বিশ্ব শুনলো তার কাছ থেকে। নিউ ইয়র্ক টাইমসে যে মিটিং তিনি করেছেন ক্লাইমেট চেঞ্জ তো নয়, তিনি মূলত আমাদের কথাই বলেছেন, খুব সুন্দরভাবে বলেছেন। দ্যাট ওয়াজ এ ওয়ান্ডারফুল ইন্টারাকশন, যেটা সৌমিনী সেনগুপ্ত করেছে নিউ ইয়র্ক টাইমসের অফিসে। সেখানে মোটামুটি আমরা ইউনুসকে জানলাম, বাংলাদেশকে জানলাম, এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা তিনি উপস্থিত করলেন। খুব সুন্দর। আমি মনে করি যে এই সফরটা অন্য যে কোনো সফরে চাইতে, অন্য পূর্বে আমার দেখা 30 বছরের সফরে চাইতে অনেক বেশি ফ্রুটফুল হয়েছে।